একটাই কথা আছে বাংলাতে, বুক আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। হ্যালো ভিউয়ার্স, আমরা সেই তিন বন্ধু, চিনতে পারছেন তো? আমরা আজকে রওনা দিচ্ছি কোথায়? একজন সফল লিডার, একজন সফল লিডারের দেশ, মাহাতির মোহাম্মদের দেশ, দক্ষিণ এশিয়ার একটা সফল দেশ মালয়েশিয়াতে আজকে আমরা ভ্রমণের উদ্দেশ্যে তিন বন্ধু বের হয়েছি। আমরা আজকে 2 অক্টোবরের 2 তারিখ রওনা দিচ্ছি। এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আজকে যাব মালয়েশিয়াতে। আগামী 8 দিন আমরা মালয়েশিয়াতে থাকবো এবং হচ্ছে প্রত্যেকটা স্পট মালয়েশিয়ার যেগুলা টুরিস্ট স্পট আছে, যেমন লঙ্কাউই, তারপরে হচ্ছে গেন্টিং হাইল্যান্ড, মালাক্কা সিটি, মালয়েশিয়া কুয়ালালামপুর সিটি, বাতু কেব, এরকম প্রত্যেকটা টুরিস্ট স্পট আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এই প্রত্যেকটা স্পট যাতে কোন একটা স্পট যাতে মিস না করেন, অর্থাৎ প্রত্যেকটা মালয়েশিয়াতে আমরা কি করতেছি, কিভাবে যাচ্ছি, কত টাকা খরচ হচ্ছে, কি খাচ্ছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং 8 দিনের 8টা পর্বে আমরা এগুলো আপলোড দিব ফেসবুকে এবং ইউটিউবে। তো আপনি যাতে কোনো একটা পর্ব মিস না করেন, সে কারণে আমাদের ফেসবুকে যদি আপনি দেখেন, তাহলে ফেসবুকের আপনার কি করতে হবে, লাইক দিয়ে ফলো করে রাখতে হবে, এবং ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে কোনো একটা পর্ব আপনাদের মিস না হয়। তো চলুন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে যেতে থাকবো এবং আপনাদেরকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে প্রত্যেকটি বিষয়ের বর্ণনা দিব। কিভাবে আমরা ভিসা কাটলাম, কিভাবে টিকিট কাটলাম, কিভাবে হোটেল বুকিং দিলাম, কত টাকা আমাদের খরচ যাচ্ছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চলে আসছি ইতিমধ্যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকাতে। আজকে যে ভিড়, প্রচন্ড ভিড়, কেন ভিড় আমি বুঝি না। টিকিট হচ্ছে এয়ার এশিয়ায়। এয়ার এশিয়া কোথায়? এয়ার এশিয়া ওই যে শেষের দিকে দেখা যাচ্ছে এয়ার এশিয়া। এয়ার এশিয়া যে আগে বোর্ডিং পাসটা নিয়ে নেই, দেন ইমিগ্রেশন শেষ করবো। ইমিগ্রেশন শেষ করে আবার আপনাদের সাথে কথা বলবো। এয়ার এশিয়া সিরিয়াল করলাম, মোটামুটি ভালোই ভালোই লোকজন আছে, অনেক ভিড় আছে। এক্সচেঞ্জেও মানে এক্সচেঞ্জের বুথেও ডলার পাচ্ছি না, ইউএস ডলার নাই। শেষ পর্যন্ত রিঙ্গিত নিলাম। না, কত করে রিঙ্গিত? 29 টাকা 50 পয়সা। হ্যাঁ, 29 টাকা 50 পয়সা করে রিঙ্গিত নিলাম। কি আর ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়ালাম, মোটামুটি ভালোই লাইন আছে। মোটামুটি সময় লাগবে, সময় লাগলেও অসুবিধা নেই, কারণ আমাদের বোর্ডিং পাসের সময় বলে দিচ্ছে বিমান 1-1.5 ঘন্টা লেট অলরেডি। 10:40 বিমান 12টায় যাবে। সুতরাং বোর্ডিং এ সিরিয়াল থাকলে আমাদের কোনো আসা যায় না। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ইমিগ্রেশন শেষ হলো। ইমিগ্রেশন শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে লাউঞ্জে, স্কাই লাউঞ্জে যাব। যেহেতু আমার কাছে স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, সুতরাং স্কাই লাউঞ্জে একটা ডিনার তো ফ্রি পাইতেই পারি, তাই না? এই যে হচ্ছে স্কাই লাউঞ্জটা, এটাতে আমি ফ্রি আজকে লাঞ্চ ডিনার করতে পারবো এবং সাথে আমার সাথে হেলাল শেফকে নিয়ে যাবো। আপনার কাছে যদি এরকম বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, তাহলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। যেমন এখানে স্কাই লাউঞ্জ, এটাতে ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এটা হচ্ছে ইউসিবি লাউঞ্জ, এখানে ইউসিবি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। এরকম অনেক ব্যাংকেরই ক্রেডিট কার্ড দিয়ে এখানে অনেকগুলো লাউঞ্জ আছে। আপনি যেমন ব্র্যাক ব্যাংকের জন্য ওই যে জসিম ভাই ঢুকতেছে, এটাতে তো ওনার অ্যাক্সেস আছে, ঠিক আছে? তো এই আমার যেহেতু স্কাই লাউঞ্জে অ্যাক্সেস আছে, আমি স্কাই লাউঞ্জে যাবো, এখন ডিনার করবো, রেস্ট নিব, দেন ফ্লাইটের সময় হলে আমি ফ্লাইটে চলবো। স্কাই লাউঞ্জের খাবারগুলো বরাবরের মতোই আপনাদেরকে দেখাইছি এর আগেও, খুবই চমৎকার লাগে আমার কাছে। সব ধরনের এখানে খাবারই থাকে, আপনারা জানেন। এখানে ফ্রুটস থেকে শুরু করে ডেজার্ট থেকে শুরু করে রাইস, সব ধরনের আইটেম আছে। তো কথা না বলে আগে খাওয়াটা শেষ করি। স্কাই লাউঞ্জের খাবারের ব্যাপারে বরাবরের মতো বলার কিছু নাই, আমার কাছে ভালোই লাগে। এই যে হেলাল সব কি নিছে, বিফ নিছে, চিকেন নিছে, রাইস নিছে, সাদা ভাত, সামুদ্রিক ফিশ নিছে, সাদা ভাত নিছে। যদিও আমাদের ফ্লাইট ছিল হচ্ছে 10:40-এ, আমাদের ফ্লাইট ডিলে আছে। আমাদের ফ্লাইট এখন হচ্ছে আপনার 11:55-তে। যেহেতু হাতে অনেক সময়, তো এই স্কাই লাউঞ্জে বসে আস্তে 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 করে ডিনার করতেছি আর হচ্ছে রেস্ট নিচ্ছি। ভাবলাম এই ফাঁকে আপনাদেরকে কিছু বলি যে কীভাবে ভিসা করলাম, অথবা এয়ারপোর্টে কোনো ঝামেলা হলো কিনা, এই বিষয়। ভিসা আসলে মালয়েশিয়ান ভিসাটা খুবই সহজ, ওরা খুব সহজেই ভিসা দিয়ে দেয়, যেহেতু এরা ই ভিসা দেয়, স্টিকার ভিসা না। আপনি নিজেও অ্যাপ্লিকেশন করে ভিসা নিতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমে। আমরা এজেন্সির মাধ্যমে নিয়েছিলাম, আমাদের আপনার 6,000 টাকা পড়ছে মালয়েশিয়ান ভিসা।
3 থেকে 4 দিন সময় লাগে ভিসা দেওয়া যায়। ভিসা নিয়ে কোনো ঝামেলা নেই। আমরা শুনছি যে ঝামেলা নাকি এয়ারপোর্টে হয়, বিশেষ করে বাংলাদেশি এয়ারপোর্টে বা মালয়েশিয়ার এয়ারপোর্টে। আস্তে না আস্তে ঠান্ডা লেগে গেছে, যার কারণে গলার স্বরও চেঞ্জ হয়ে গেছে। তো যদিও বাংলাদেশ ইমিগ্রেশনে তেমন আমাদের কোনো ঝামেলা হয় না। আমরা যখন সিরিয়াল ধরে ইমিগ্রেশন অফিসারের কাছে গেছি, উনি যখন জিজ্ঞেস করলো ট্যুরিস্ট ভিসা, আমি বললাম হ্যাঁ। তখন আমাদের 3 জনকেই আরেকটা ডেস্কে পাঠিয়ে দিল যে ওখান থেকে একটা ভেরিফিকেশন করে নিয়ে আসে। ওনার কাছে যাওয়ার পরে উনি আবার জিজ্ঞেস করলো এটা কি মালয়েশিয়া ফার্স্ট টাইম? আমি বললাম হ্যাঁ ফার্স্ট টাইম। আর কোনো দেশ ভিজিট করা আছে? আমি বললাম হ্যাঁ আরও 2-3টা দেশ ভিজিট করা আছে। উনি দেখলো, দেখে জিজ্ঞেস করলো কী করেন? ব্যবসা করেন। উনি বোর্ডিং পাসের উপরে লিখে দিল বিজনেসম্যান, ওকে লিখে সিগনেচার করে দিল। আবার ইমিগ্রেশন অফিসারের কাছে আসলাম, উনি ইমিগ্রেশন শেষ করে দিল। তার মানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ ইমিগ্রেশনের তেমন কোনো ঝামেলা আমার কাছে মনে হয় নাই। এখন দেখা যাক মালয়েশিয়ান ইমিগ্রেশনে কী হয়। অনেকেই বলে মালয়েশিয়ান ইমিগ্রেশন অনেক হার্ড, রিপোর্ট করে দেয়, এই ধরনের কথাবার্তা। যদিও আমাদের কাছে প্রপার ডকুমেন্ট আছে, আশা করি আমাদের সেই কোনো ভয় নেই। তথাপিও আমরা আমাদের যত যাবতীয় কাগজপত্র আছে, যেমন হচ্ছে ধরেন ভিসা তো আছেই, স্বাভাবিক থাকবেই, পাশাপাশি হচ্ছে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, রিটার্ন টিকিট, হোটেল বুকিং কনফার্মেশন, সব কিছু কাগজপত্র আমরা সাথে রাখছি। এগুলো যদিও বাংলাদেশ ইমিগ্রেশনে চায় না আমাদের কাছে, মালয়েশিয়ান ইমিগ্রেশন যদি চায় আমরা দিতে প্রস্তুত আছি। তো আশা করি আমাদের কোনো ঝামেলা হবে না, আমরা শেষ পর্যন্ত মালয়েশিয়া পৌঁছতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো মালয়েশিয়া দেশটা কেমন। সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিমান আসতে আসতে একটু বসলাম আমরা এখানে, মনে করতেছিলাম যে বাংলাদেশ মনে আজকে জিতে যাবে। কারণ হচ্ছে 0 উইকেটে দেখলাম 110 রান, 0 উইকেটে 110 রানের মাত্রায় এই মাত্র হেলাল সাহেব বলতেছিল আমি একটু হিসেবে রাখি। উনি হিসেব করতে করতে আরও 5টা চলে গেছে, ওই যে 5টা আরেকটা গেছে 6টা। আল্লাহ জানে বাংলাদেশ জিতে গেল। প্রায় 1.5 ঘন্টা পরে হলেও শেষ পর্যন্ত এয়ার এশিয়ার এই এয়ার বাসটিতে আমরা উঠতে সক্ষম হয়েছি। আশা করি আমাদের এই এয়ার বাসটি কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে ইনশাল্লাহ। এয়ার বাসটি বাইরে থেকে যতটা ছোট মনে হয়েছে, আসলে অতটা ভিতরে ঢোকার পর অতটা ছোট মনে হচ্ছে না, মোটামুটি বড় হয়েছে। যাই হোক, আমরা আমাদের সিটে, নির্ধারিত সিটে বসলাম। এখন কতক্ষণ নাগাদ টেক অফ করে এটা দেখার বিষয়। আশা করি আল্লাহর রহমতে সঠিক সময়ে এবং সহি সালামতে বসতে পারবো। সবাই দোয়া রাখবেন। টেক অফ করার আগে আপনাদেরকে আর কয়েকটা তথ্য দিয়ে দিই। সেটা হচ্ছে আমরা এই বিমানের টিকিটটা কিভাবে কাটলাম, কত টাকা পড়লো। বরাবরের মতো আমি চেষ্টা করি নিজের টিকিটগুলো কাটার জন্য। সেটা হচ্ছে গোজাইন থেকে অথবা বুকিং.com থেকে অথবা শেয়ার ট্রিপ থেকে, যেখানে আমি কম মূল্যে পাই সেখান থেকেই কাটি। আমাদের এই বিমানের রাউন্ড ট্রিপ আমাদের ভাড়া পড়ছে জন প্রতি প্রায় 48,000 টাকার মতো। কারণ আমরা সপ্তাহ 10 দিন আগে টিকিট কাটছি। আপনি যদি আগে থেকে প্ল্যান করতে পারেন, অর্থাৎ 1 মাস থেকে 1.5 মাস আগে আপনি প্ল্যান করতে পারেন এবং টিকিটটা কাটতে পারেন, তাহলে আপনি এটা 40-এর নিচে, অর্থাৎ 36 থেকে 38-এর মধ্যে কিন্তু আপনি আপ ডাউন অর্থাৎ রাউন্ড টিকিট কাটতে পারবেন। এরকমই আমাদের এই এয়ার এশিয়া অথবা আজ বাংলা অথবা বাংলাদেশ বিমান, যেই বিমানেই আপনি কাটেন না কেন, যদি আপনি চেষ্টা করবেন অন্তত 1.5 থেকে 2 মাস হাতে সময় নিয়ে বিমান টিকিটটি কাটার জন্য, তাহলে আপনি অন্তত 10 থেকে 15,000 টাকা সেভ করতে পারবেন। আমাদের 48,000 টাকা লাগছে, কারণ আমরা যদি 1 মাস আগে টিকিটটা কাটতে পারতাম তাহলে নিশ্চয়ই 38 বা 36,000 টাকা দিয়ে আমরা কাটতে পারতাম। এয়ারবাসটি টেক অফ করলো মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আকাশ থেকে, আকাশের চাঁদটিকে যেন আরো কাছে থেকে মনে হচ্ছে, আরো উজ্জ্বল মনে হচ্ছে, যদিও মেঘে ডেকে যাচ্ছে, তারপরে অনেক সুন্দর লাগে। এখন বাজে হচ্ছে সকাল 6:10। আমাদের প্লেন অলরেডি ল্যান্ড করেছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আশা করি, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা সহি সালামতে ল্যান্ড করতে পারছি। এখন আমরা বিমান থেকে নেমে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। প্লেনটি হচ্ছে টার্মিনাল 2-তে ল্যান্ড করেছে। আমরা বিমান থেকে বের হয়ে এখানে এই যে নির্দেশনা দেওয়া আছে, ইমিগ্রেশন কোন দিকে চিহ্ন দেওয়া আছে এবং লাগেজ কোন দিকে সেটাও চিহ্ন দেওয়া আছে। সেই চিহ্নকে ফলো করেই মূলত আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের উদ্দেশ্যে। যেহেতু অনেক বড় একটা এয়ারপোর্ট, আপনি ইমিগ্রেশনে পৌঁছানো পর্যন্ত অনেক দূর হাঁটতে হবে আপনাকে।
ওদের যে দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা যে হাঁটতে হাঁটতে আপনি একটা পর্যায়ে যে এখানে এই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনে পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরে হাঁটতে হবে, অধৈর্য হলে চলবে না, ধৈর্য ধরে হাঁটতে হবে, বেশ খানিকক্ষণ হাঁটতে হবে। হ্যাঁ, খানিকক্ষণ হাঁটতে হবে, এভাবে হাঁটতে থাকেন, আমরাও হাঁটতে আছি। ভিউয়ার্স, এইমাত্র ইমিগ্রেশন শেষ করে বের হইলাম কুয়ালালামপুরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো ইমিগ্রেশনে আসলে কি কি হইলো না হইলো আমি একটু আপনাদেরকে জানাইতে চাই। আমরা 3 ফ্রেন্ড আসছি এখানে একসাথে ঘুরতে। যখন আমরা ইমিগ্রেশনে আসলাম তখন কিন্তু আমাদের 2 ফ্রেন্ড মোটামুটি অনেকগুলা যারা বা প্রশ্ন করার পরে পার হয়ে গেছে। বাট আমাকে আমার যে অফিসারটা ছিল ইমিগ্রেশন অফিসার, সে আমাকে প্রশ্ন করতেছিল, বাট স্লোলি, একদম মানে আস্তে আস্তে কথা বলতেছিল, প্রশ্নগুলো করতেছিল। সে আমাকে জিজ্ঞেস করছে প্রথমে যে তুমি কেন আসছো এখানে? তো আমি বললাম যে আই এম হ্যাভ ট্যুরিজম পারপাস। তো জিজ্ঞেস করতেছে যে তুমি এরকম আরও কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার পরে আস্তে আস্তে প্রশ্ন করার কারণে আমি ওনাকে রিপিট প্রশ্ন করছি যে সরি স্যার, টেল মি অ্যাগেন। এই কথাটা বলার পরে সে একটু রেগে গেছে। রেগে যাওয়ার পরে সে আমাকে কি করলো, ইমিগ্রেশন অফিসে পাঠিয়ে দিল। ওখানে আবার সিরিয়ালে পাসপোর্ট দিয়ে বসে থাকতে হলো মোটামুটি প্রায় আধা ঘন্টার মতো। ওখানে ধীরে ধীরে আবার সিরিয়াল আসছে। আমার সিরিয়াল আসার পরে আরেকজন ইমিগ্রেশন অফিসার আমার সব কিছু ডকুমেন্ট যাচাই বাছাই করে অনেকগুলো প্রশ্ন করার পরে সে হয়তো বুঝতে পারছে যে আসলে আমি রিয়েল ট্যুরিস্ট, যার কারণে সে আমাকে ইমিগ্রেশন ক্রস করার অনুমোদন দিয়ে দিছে এবং ইমিগ্রেশন পার হয়ে আসছে আমি। কিন্তু দেখলাম অনেক বাংলাদেশি, অনেক ইন্ডিয়ান, অনেক অন্য দেশি ভাই অনেকেই বসে আছে ওখানে। ওদের যারা কাগজপত্র সঠিকভাবে দেখাইতে পারতেছে, যারা রিজন সঠিকভাবে বর্ণনা করতে পারতেছে, তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে, যেমন আমাকেও ছেড়ে দিছে। বাট অনেকে আটকে রাখছে। আমি জানি না তারা শেষ পর্যন্ত ছুটতে পারবে কিনা, নাকি তাদেরকে ডিপোর্ট করে দিবে। তো একটা জিনিস বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনি যদি সঠিক সবকিছু কাগজপত্র সঠিকভাবে নিয়ে আসেন তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আপনি সবকিছু সঠিকভাবে যদি নিয়ে আসেন, আপনাকে যদি সরাসরি ইমিগ্রেশন থেকে বেরোতে নাও দেয়, তারপরেও আপনি বেরোতে পারবেন প্রপার কাগজপত্র যদি আপনি দেন। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া যে শেষ পর্যন্ত আমরা মালয়েশিয়াতে প্রবেশ করতে পেরেছি। আশা করি মালয়েশিয়ার দেশটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতে পারবো। তো এখন আমরা চলে যাব হচ্ছে মালয়েশিয়ার আরেকটা প্রদেশ বা আরেকটা অঙ্গরাজ্য, সেটা হচ্ছে লঙ্কাউইতে। আমাদের ডোমেস্টিক ফ্লাইটের টিকিট কাটা আছিল, আমরা এখন ফ্লাইটে উঠে বসেছি। আমরা চলে যাচ্ছি লঙ্কাউইয়ের উদ্দেশ্যে। লঙ্কাউই প্রদেশটা অনেক সুন্দর এবং অনেক সাজানো গোছানো একটা প্রদেশ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী পর্ব দেখার জন্য।